সময়টা 1914 সাল। মাদারীপুরের এক তরুণ মকবুল শেখকে বলা হলো ব্রিটিশ সেনায় যোগদান করলে সে পাবে ভালো বেতন, সম্মান, এমনকি তার জীবন বদলে যাবে। মকবুল চিন্তা করলো এটাই তার সুযোগ পরিবারের হাল ধরার। কিন্তু কিছুদিন পর সে নিজেকে এমন এক জায়গা আবিষ্কার করলো যেখানে তার আশেপাশে শুধু কাদামাটি, রক্ত আর কামানের গর্জন। প্রতিদিন তার চোখের সামনে মারা যাচ্ছে তার অসংখ্য সহযোদ্ধা, অথচ মকবুল শেখ জানেই না কেন করছে সেই যুদ্ধ। আমাদের অনেকের ধারণা যুদ্ধ মানেই রাজনীতিবিদদের ভুল ডিসিশন কিংবা দুই দেশের মধ্যে লেগে যাওয়া হঠাৎ কোনো সংঘর্ষ। অথচ এর পেছনে আছে কালো অধ্যায়, সাম্রাজ্য আর কলোনি দখলের মতো প্রতিযোগিতা। ইতিহাস বলছে আফ্রিকা থেকে এশিয়া, এমনকি এই বাংলার জমি, ফসল সব কিছুই ব্যবহার করা হয়েছে সেই সাম্রাজ্যের শক্তি বাড়াতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইম্পিরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ কি, কলোনিয়ালিজম বা ঔপনিবেশবাদ কি। তারপর আমরা দেখব তাদের একটা শর্ট হিস্ট্রি এবং রিজন বা পেছনের কারণ, এবং এই তিনটা কানেক্ট করে কনসিকোয়েন্স পার্টে দেখব যুদ্ধের আসল কারণ কি। ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজম এবং এদের কনসিকোয়েন্সের মাধ্যমে যারা যুদ্ধের আসল কারণ জানতে চান, আমি কথা দিচ্ছি তারা একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন এই ভিডিও থেকে। কিন্তু আপনি যদি মনে করেন এই ভিডিওতে অনেক ফ্যান্সি এডিট, ট্রানজিশন কিংবা এফেক্টের মাধ্যমে এগুলো আপনাকে বলবো আমি, তাহলে ভিডিওটা আপনি এখনই স্কিপ করতে পারেন। আমি বিশ্বাস করি যারা সত্যিকার অর্থে এই বিষয়গুলো জানতে চান তাদের জন্য ফ্যান্সি এডিট, ট্রানজিশন কিংবা ইফেক্টের প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম, আমি ইম্মারাদ হোসেন। চলুন শুরু করা যাক। এখন আমরা দেখব ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ কি এবং কলোনিয়ালিজম বা ঔপনিবেশবাদ কি। ইম্পেরিয়ালিজম হলো একটা স্টেট পলিসি যার মাধ্যমে একটা স্টেট তার পাওয়ার এবং ডমিনিয়ন বা আধিপত্যকে বিস্তার করতে চায়। সেই বিস্তারটা হতে পারে ডিরেক্ট অথবা ইনডিরেক্টলি টেরিটোরিয়াল অ্যাকুইজিশনের মাধ্যমে। টেরিটোরিয়াল অ্যাকুইজিশন হলো একটা আঞ্চলিক আধিপত্য বা অধিগ্রহণ আর কি। আচ্ছা, এই অধিগ্রহণটা হতে পারে মিলিটারি ফোর্স বা অন্য কোনো ফোর্সের মাধ্যমে, এবং এই ফোর্সের মাধ্যমে সেখানে পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল একটা কন্ট্রোল স্টেটের হাতে চলে আসে। এই বিষয়টা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সেটা হবে এরকম, ধরি আমাদের একটা কান্ট্রি এ আছে এবং এই কান্ট্রির তার আশেপাশে এই অঞ্চল যাবৎ তার প্রভাব আছে, প্রভাব মানে পাওয়ার এবং ডমিনিয়ন আছে, এবং সে চাচ্ছে যে তার আশেপাশে এই যে লাল অংশটা যাবৎ তার একটা প্রভাব হোক, অথবা অন্য কোনো একটা দূরের দেশে সেই প্রভাবটা হইতে পারে, সে চাইতেই পারে। এখন এই যে প্রভাবটা সে হতে পারে যে এই যে লাল অংশটা সে ডিরেক্টলি একদমকে দখল করে ফেলছে, ডিরেক্ট দখল করে নিতে পারে, অথবা ইনডিরেক্টলি ওইখানকার পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল যে সিচুয়েশন আছে সেটা সে কন্ট্রোল করতে পারে। এই অবস্থাটাকেই বলা হচ্ছে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ। এখন আমরা দেখব কলোনিয়ালিজম বা ঔপনিবেশবাদ কি। কলোনিয়ালিজম হলো এক ধরনের আইডিওলজি বা সিস্টেম যেখানে একটা সেন্ট্রাল পাওয়ার থাকবে, এবং এই সেন্ট্রাল পাওয়ার অন্য কোনো একটা ভূমি এবং সেখানকার যে জনগোষ্ঠী আছে তাদেরকে ডিরেক্টলি কন্ট্রোল করবে। কথাটা মনে রাখতে হবে, এখানে ডিরেক্ট কন্ট্রোল হবে মাস্ট, এবং যে আসলে এই দখলটা করতেছে তার নাম হয়ে যাবে কলোনাইজার বা কলোনিয়াল পাওয়ার, এবং যেই দেশের উপর এই কাজটা করা হচ্ছে সে হয়ে যাবে কলোনি। এবং এই প্রক্রিয়ায় সেই কলোনির উপর যে কলোনাইজার কিছু কাজ করবে সেগুলো হয়ে যাবে কলোনি প্রথমত এস্টাবলিশ করবে এবং সেখানে টেরিটোরিয়াল অ্যাকুইজিশন করবে, অর্থাৎ ভূমি অধিগ্রহণ শুরু করবে। ভূমি বলতে আঞ্চলিক অধিগ্রহণ আর কি। তারপর সেখানে মেনটেনেন্স অফ কন্ট্রোল, অর্থাৎ কন্ট্রোলটা মেনটেন করতে হবে, এবং এটা করে সেখানে তারা কিছু প্রশাসনিক ব্যবস্থা সেট আপ করে দিবে। তারপর আসবে এক্সপ্লয়টেশন বা শোষণ। এটা আমরা পরবর্তীতে আরও ডিটেলসে দেখব এখানকার রিজন এবং কনসিকোয়েন্স পার্টে। এবং লাস্টলি কলোনিয়াল এক্সপান্ড, তারা ক্রমাগত কলোনি এক্সপান্ড করতে চাইবে। এবং এই জিনিসটা যদি সহজে আমরা দেখতে চাই তাহলে দাঁড়ায় আগের মতোই একটা কান্ট্রি এ এখন যে তার আশেপাশের অঞ্চলটা আছে সেই অঞ্চলটা কিন্তু এইটুকু। আমরা বলছিলাম আগে যে ডিরেক্ট অথবা ইনডিরেক্টলি ইম্পেরিয়ালিজমে সেই দখলটা করে, কিন্তু এখন সেটা ডিরেক্টলি হইতে হবে, মাস্ট একদম ডিরেক্টলি দখল করতে হবে। একদম সে ডিরেক্ট দখল করতে পারে আশেপাশে অথবা দূরের কোনো দেশ, সেইখানেও তারা ডিরেক্টলি দখল করবে। সহজ ভাষায় ইম্পেরিয়ালিজম হলো ডিরেক্ট বা ইনডিরেক্ট দখলের মাধ্যমে এম্পায়ার ক্রিয়েট করা এবং তা এক্সপান্ড করা, এবং কলোনিয়ালিজম হলো
একটা শক্তিশালী রাষ্ট্র অন্য একটা দুর্বল রাষ্ট্রকে ডিরেক্টলি দখল করবে এবং সেখানকার অর্থনীতি এবং যে রাজনৈতিক পরিস্থিতি আছে সেটা কন্ট্রোল করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ইম্পেরিয়ালিজম হলো একটা ডোমিনেশনের ব্রডার ক্যাটাগরি। এই ব্রডার ক্যাটাগরির একটা অংশ হলো কলোনিয়ালিজম। যদি আমরা দুইটারই একটা করে উদাহরণ দেখি তাহলে দাঁড়ায় 1971 সালের পর বাংলাদেশের উপর প্রভাব বলে রাখতে চাচ্ছিল সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। তারা এই কাজটা করে কিন্তু ডিরেক্টলি না, তারা ইনডিরেক্টলি বাংলাদেশকে বিভিন্ন সহায়তা প্রদান করে, যেমন কূটনীতি হতে পারে, তারপর সামরিক সহায়তা হতে পারে। এই সহায়তাগুলো প্রদান করার মাধ্যমে তারা বাংলাদেশের যে নীতি নির্ধারণী পর্যায়ে আছে সেখানে একটা প্রভাব রাখে। এটা হলো এই সাম্রাজ্যবাদের একটা উদাহরণের মতন। তারা কিন্তু ডিরেক্টলি বাংলাদেশকে ইনভেড করে ফেলে নাই। তারপর আসি কলোনিয়ালিজমের উদাহরণ। খুবই সিম্পল, যেই ব্রিটিশদের দ্বারা ভারতবর্ষ শাসন, সেই 200 বছরের মতন যে শাসন ছিল সেটাই একটা কলোনিয়ালিজম এর উদাহরণ। এখন আমরা দেখব কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজমের যে হিস্ট্রি পার্টটা আছে সেই হিস্ট্রি পার্টটা খুব শর্ট করে দেখব। 19 শতকের সময়ে ঔপনিবেশবাদ পৃথিবীকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, তবে তা শুরু হয় খানিকটা আগে। 16 থেকে 19 শতকের সময়টাকে বলা হয় ওল্ড ইম্পেরিয়ালিজম। এই সময়ে ইউরোপিয়ান যেই কান্ট্রিগুলো আছে তারা ওয়ার্ল্ড এক্সপ্লোর করা শুরু করে এবং তারা বিভিন্ন ট্রেড রুট খোঁজা শুরু করে। এর কারণ কিন্তু আমরা দেখতে পাবো এই রিজন সেকশনে। এবং তারা চেষ্টা করে বিভিন্ন জায়গায় যে সকল রুলাররা আছে বা স্থানীয় যেই শাসকরা আছে তাদের সাথে একটা আঁতাত তৈরি করার, একটা যোগাযোগ তৈরি করা বা তাদের সাথে কিছুটা ভালো সম্পর্ক তৈরি করার। এই সম্পর্কের মাধ্যমে তারা সেখানে কিছুটা প্রভাব রাখতে পারে, কিন্তু খুব বেশি প্রভাব তারা রাখতে পারে নাই। কিন্তু নিউ ইম্পেরিয়ালিজমের মাধ্যমে 1870 সালের দিকে ইউরোপিয়ান নেশনগুলো ভাস্টলি এম্পায়ার স্থাপন করা শুরু করে পুরো পৃথিবীতে। সেই এম্পায়ারগুলো আফ্রিকা থেকে শুরু করে এশিয়া এবং মধ্য এশিয়ার মধ্যেও বিস্তার লাভ করে। এটাই ছিল ইম্পেরিয়ালিজমের একটা শর্ট হিস্ট্রি। এখন আমরা যাব আমাদের রিজন সেকশনে, সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট একটা সেকশন এই ভিডিওর। সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশবাদ হওয়ার পেছনের কারণগুলো আমরা এখন জানবো। এটাই আসলে এই ভিডিওর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেকশন। তো এর মধ্যে প্রথম যে কারণটা আমরা দেখতে পাচ্ছি তা হলো ইকোনমিক রিজন। বলতে পারেন এই ভিডিওর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো জায়গা থাকে সেটা হবে ইকোনমিক রিজন। এইখানে আমরা দেখতে পাবো আসল কারণটা কি সাম্রাজ্যবাদের বা উপনিবেশবাদের, এবং এখান থেকেই আমরা পরবর্তী যে সেকশন কনসিকোয়েন্স আছে সেই কনসিকোয়েন্সের যুদ্ধটা কেন হয় বা যুদ্ধ হওয়ার কারণটা কি এইটার সাথে রিলেট করে আমরা কনসিকোয়েন্স পার্টে দেখতে পাবো। তো আসি আমরা ইকোনমিক রিজন এর সেকশনটাতে। ইকোনমিক রিজনটা বোঝার জন্য আমরা যে আগের ভিডিওটা দিয়েছিলাম ক্যাপিটালিজমের উপর, সেটা আপনার দেখে থাকা খুবই জরুরি। কারণ সেইখানে আমরা দেখেছি যে ক্যাপিটালিজম কিভাবে গ্রো করে, ক্যাপিটালিজমের রেজাল্ট কি কি আছে, সেইগুলো যদি ভালোভাবে ক্লিয়ার থাকে তাহলে আমরা ইকোনমিক রিজনটা খুব সহজভাবেই বুঝতে পারবো। তো আমি রেকমেন্ড করব আগে ক্যাপিটালিজমের ভিডিওটা একটু যদি দেখে আসতে পারেন তাহলে খুবই ভালো হয়, তাহলে আপনি ইকোনমিক রিজনটা ভালোভাবে বুঝতে পারবেন। তবুও আমি কিছুটা রিভাইন্ড বা কিছুটা অংশ সেখান থেকে নিয়ে আসে আমরা এখন একটা ব্যাখ্যা দিব। আমরা ক্যাপিটালিজমের ভিডিওতে দেখে আসছিলাম যে সেইখানে দুই ধরনের রেজাল্ট সেকশন আমরা দেখছিলাম যে দুইটা অংশ তৈরি হয় সমাজে। প্রথমত একটা থাকে অনেক ধনী আর একটা থাকে অনেক গরিব সেকশন, এবং দ্বিতীয় রেজাল্টটা ছিল ক্যাপিটালিজমের যে ব্যবসা সংকট, এবং সেখানে অনেক পরিমাণ অতিরিক্ত পণ্য তৈরি হয়ে যায় কিন্তু পণ্য কেনার মতন কেউ থাকে না সমাজে। এখন আসি এটা ধরে ইকোনমিক রিজনটা কি। এখন ধরেন ক্যাপিটালিস্টদের একমাত্র লক্ষ্য ছিল কিন্তু লাভ করা, যেটা আমরা ওইখানে দেখে আসছি। এখন লাভ যেহেতু তাদের করতে হবে, কিন্তু তাদের পণ্য অতিরিক্ত তৈরি হয়ে গেছে, কিন্তু তার দেশে এই সকল পণ্য কেনার মতন কোনো মানুষ নাই। তাহলে তার কি লাভটা হইতেছে? লাভ কিন্তু তার হচ্ছে না। তাহলে তার যদি লাভ করতে হয় তাহলে এই পণ্যগুলা বিক্রি করতে হবে, এবং সেটা তার নিজের দেশে করতে পারতেছে না। তাহলে তার কি করতে হবে? তার বাইরে যাইতে হবে। আমরা আগে বলছিলাম না হিস্ট্রিতে যে ইউরোপিয়ানরা নতুন নতুন দেশ এক্সপ্লোর করতেছে, নতুন ট্রেড রুট খুঁজতেছে। এইটা হলো রিজন। তার হাতে অতিরিক্ত পণ্য আছে কিন্তু সেগুলো বিক্রি করতে পারতেছে না।
সে কি করলো, সে বাইরে বের হওয়া শুরু করলো, ওয়ার্ল্ড এক্সপ্লোর করা শুরু করলো, বিভিন্ন রুট আর ট্রেড রুট খোঁজা শুরু করলো। খুঁজে তারা কিছু দেশের সন্ধান করলো যেখানে এই পণ্যগুলো সে বিক্রি করতে পারে, আর বিক্রি করলেই তার লাভ হবে এবং লাভ হইলেই তার ব্যবসার প্রসার। এখন সে কি ধরনের দেশ খুঁজবে বলে আপনার মনে হয়? সে এই ধরনের যদি দেশ খুঁজে যেখানে অলরেডি ক্যাপিটালিস্ট প্রথা বা সিস্টেমটা চালু আছে, তাহলে কি তার কোনো লাভ আছে? নাই। কারণ সেই দেশে তো অলরেডি ক্যাপিটালিস্ট প্রথা আছে, অর্থাৎ সেখানে ধনী এবং গরিব আছে এবং সেইখানেও পণ্য বোঝাই হয়ে আছে, ব্যবসা সংকট চলতেছে। তাহলে তার এরকম কিছু দেশ খুঁজতে হবে যেখানে আসলে ক্যাপিটালিস্ট প্রথা নাই এবং তার পণ্যগুলো সেখানে বিক্রি করা সম্ভব। যখনই সে এরকম দেশ পাইল, সেখানে গিয়ে সে কলোনি তৈরি করার চিন্তা করলো। প্রথমে গিয়েই তো কলোনি হয় না, বিভিন্ন প্রসেসের মাধ্যমে হয়। এখন আসি ইকোনমিক রিজন। এই যে কলোনিটা তৈরি করলো, এইটা হলো মূল কারণ যে তার লাভটা করা প্রয়োজন। এছাড়াও কলোনির আরো কিছু প্রয়োজন আছে। সেগুলো হলো, প্রথমত কলোনিতে তারা যে পণ্য উৎপাদন করবে, সেই পণ্যগুলা বা র মেটেরিয়ালগুলা যে আছে, সেই র মেটেরিয়ালগুলা খুব কম দামে পাবে তারা। এখন র মেটেরিয়াল যদি কম দামে পায়, তাহলে তাদের পণ্য তৈরি করতে গেলে খরচ কমে যাবে, আর খরচ কমলে কম দামে বিক্রি করতে পারবে এবং তাদের লাভ হবে, ব্যবসা প্রসার হবে, যা আমরা দেখে আসছি ক্যাপিটালিজমের ভিডিওটাতে কিভাবে ব্যবসা প্রসারটা হয়। অর্থাৎ কলোনির জন্য কলোনির যে প্রথম প্রয়োজনটা সেটা হলো কম দামে র মেটেরিয়াল কিনতে পারা। দ্বিতীয় রিজনটা হলো ওই কলোনিগুলোতে তাদের যে শ্রমিকগুলা কাজ করবে, সেই শ্রমিকদের জন্য কম দামে খাবার পাওয়া যায়। আর যখন এই শ্রমিকদের কম দামে খাবার দিতে পারবে, তাহলে শ্রমিকরা বেতনও কম নিবে, তাই না? কম দামে খাবার কিনতে পারতেছে, বেতনও কম দিলে সমস্যা নাই, তাই না? তো এই যে বেতন কম দিতেছে, অর্থাৎ তার কি হইতেছে, পণ্য তৈরি করার খরচ কমে যাচ্ছে এবং তার আলটিমেটলি কিন্তু লাভ হবে এবং ব্যবসা প্রসার, যেটা আমরা অলরেডি দেখে আসছি। এই গেল দ্বিতীয় রিজন কলোনির জন্য। তৃতীয় রিজনটা হলো, এই যে তার অতিরিক্ত লাভ হইলো, এখন তার হাতে কি আছে? অতিরিক্ত ক্যাপিটাল। অলরেডি ক্যাপিটালিজমের ভিডিওতে দেখছি, এই যে অতিরিক্ত ক্যাপিটালটা আছে, এই ক্যাপিটাল নিয়ে কি সে বসে থাকবে? বসে থাকবে না। সেইটা কোথাও খাটায় নতুন ব্যবসা খুলবে, অথবা তার যে এক্সিস্টিং ব্যবসাটা আছে সেটা বাড়ানোর চেষ্টা করবে, তাই না? এখন এটা বাড়াবে কোথায়? নিজের দেশে তো অবশ্যই পসিবল না, অন্য কোথাও খুঁজতে হবে যেখানে তার নতুন ব্যবসা খুলতে পারে বা ব্যবসা প্রসার করতে পারে। এই যে তৃতীয় রিজনটা হইলো, অতিরিক্ত যে ক্যাপিটালটা আছে এটা খাটানোর জন্য একটা দেশ প্রয়োজন বা একটা কলোনি প্রয়োজন। তৃতীয় রিজন গেল। চতুর্থ রিজন হলো, তার যে দেশ, সেই দেশে কিন্তু বেকারের সংখ্যা অনেক বেশি ছিল। এখন সেইখান থেকে কিছু বেকার মানুষজন বা বেকার কিছু শ্রমিককে নিয়ে আসা কলোনিতে কাজ দেওয়া সম্ভব এবং এর মাধ্যমে কিছুটা বেকার সমস্যা কমানো সম্ভব, তাই না? এটা ছিল চতুর্থ রিজন, যে বেকার সমস্যা লাঘব হবে কিছুটা। পঞ্চম রিজনটা হলো অনেক ইম্পর্টেন্ট। এটা হলো, এই যে তারা অতিরিক্ত লাভ করলো ক্যাপিটালিস্টরা, এই লাভের একটা অংশ তারা শ্রমিকদের সাথে শেয়ার করে বোনাস রূপে। এখন বোনাস রূপে শেয়ার করে আসলে কি করা হয়? শ্রমিকদেরকে হাতে রাখা হয়। এখন যদি তারা কলোনি না পায়, তাহলে তারা কি করবে? তারা ব্যবসা নতুন করতে পারবে না, তাদের লাভ হবে না এবং সেই লাভের একটা অংশ শ্রমিককে দিতেও পারবে না, এবং আলটিমেটলি শ্রমিকের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। সেটা আমরা ক্যাপিটালিজমের ভিডিওতে দেখে আসছি। শ্রমিকের সংখ্যা যেই পরিমাণ বাড়া শুরু করবে, তাহলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বা ক্ষোভ বাড়া শুরু করবে না? এই যে ক্ষোভ বাড়া শুরু করলো, তারা কি বসে থাকবে? তারা আন্দোলন করে ওই ক্যাপিটালিস্ট যারা আছে তাদেরকে নামায় ফেলতে চাইবে। এখন এই শ্রমিকদের যদি হাতে রাখতে হয়, তাহলে তাদেরকে তো ইনসেনটিভ দিতে হবে। এই ইনসেনটিভটা হলো লাভের একটা অংশ তারা শ্রমিকদেরকে দেয়। অর্থাৎ এভাবে দিয়ে শ্রমিকদেরকে একটু ক্ষোভটা কমায় রাখে আর কি। তো কমায় রাখে, যার কারণে শ্রমিকরা আন্দোলন করে না এবং ক্যাপিটালিস্টরা শাসন করতে থাকে। তো এই ছিল 5টা রিজন। প্রথমে র মেটেরিয়াল কম দামে পাওয়া যায়, দ্বিতীয়ত খাদ্য কম দামে পাওয়া যায়, তৃতীয়ত আমরা অতিরিক্ত ক্যাপিটাল খাটানো যাইতেছে, চতুর্থত বেকার সমস্যা লাঘব, এবং পঞ্চমত শ্রমিকদেরকে হাতে রাখা যাচ্ছে। আর এই সকল রিজনের টপ রিজনটা কি? সেটা ছিল যে অতিরিক্ত যে পণ্য আছে, সেই অতিরিক্ত পণ্য বিক্রি করার জন্য তাদের একটা কলোনি প্রয়োজন। এটাই ছিল টপ রিজন এবং এরপরে বাকিগুলো আসতেছে। এইটাই হলো ইকোনমিক যে রিজনটা আছে সাম্রাজ্যবাদের জন্য, এই ইকোনমিক রিজন হলো এটাই। এখন আসি আমরা মিলিটারি এবং পলিটিক্যাল রিজনের মধ্যে। আমাদের যেই ক্যাপিটালিস্ট দেশটা আছে,
এই দেশের যে মিলিটারি হেডরা আছে তারা বলতে চায় যে তারা যদি ক্ষমতার বা সুপার পাওয়ার হইতে চায় তাহলে তাদের প্রয়োজন নেভির। আগে এটাই ধারণা ছিল। তো নেভি কেন প্রয়োজন? নেভি প্রয়োজন কারণ এই নেভি বা জাহাজের মাধ্যমে তারা এই দেশে থেকে এই সকল পণ্য নিয়ে আসা যাওয়া করতে পারে। আবার সেখানকার যদি কোনো থাকে, কয়লার সেক্টর থাকে, কয়লার কোনো মাইন থাকে, সেখান থেকে কয়লা বহন করে নিয়ে আসতে পারে। বা সর্বোপরিভাবে এই নেভির মাধ্যমে তারা সমুদ্র পথে যাত্রা করে বিভিন্ন মালামাল নেওয়া আসা করতে পারবে। অর্থাৎ যার কাছে নেভি বেশি সে তত বেশি শক্তিশালী বা সুপার পাওয়ার, এটা মিলিটারি হেডরা মনে করত। এখন নেভিদের জন্য কি প্রয়োজন? সমুদ্র বন্দর। তো এই সমুদ্র বন্দর কি কাজে লাগবে? সমুদ্র বন্দরের মধ্যে দিয়েই তো তারা এইসব নিয়ে আসা যাওয়া করতে পারবে। এবং আরও একটা রিজন আছে, যদি সেখানে যুদ্ধ লেগে যায় তাহলে এই সমুদ্র বন্দরগুলো কাজে লাগায় সেই যুদ্ধ কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ সার্বিকভাবে মিলিটারি হেডরা মনে করতো যে নেভির প্রয়োজন এবং নেভিদের প্রয়োজন সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দরের যে প্রয়োজনীয়তা তৈরি হইল, এই সমুদ্র বন্দরের প্রয়োজনীয়তা থেকে তারা কি করলো? তারা বিভিন্ন দেশ দখল করা শুরু করলো যেখানে এই সমুদ্র বন্দর বা এই টাইপের বিষয়গুলা আছে। সেই দেশটা দখল করা শুরু করলো এবং বিভিন্ন দেশ এই রকম দখল করার মাধ্যমে তাদের যে নেভি আছে তাদেরকে শক্তিশালী করা শুরু করলো। এর যদি উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে ব্রিটেন আছে, সেই ব্রিটেন ইজিপ্টকে কিন্তু দখল করে রাখছিল। মনে করি আমাদের এখানে আছে ব্রিটেন, এখানে আছে ইজিপ্ট, এবং ইজিপ্টের পাশে আছে সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল, সেটার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এখন এই অংশ তো অন্যান্য কান্ট্রি আছে, এখানে আছে ভারতবর্ষ। ওকে, তো এই যে ব্রিটেন থেকে যে ইজিপ্ট হয়ে সুয়েজ ক্যানেল হয়ে তারা কিন্তু ভারতবর্ষে খুব সহজে যাইতে পারত। এখন এই ইজিপ্ট যদি তাদের হাতে না থাকে তাহলে তারা কি সুয়েজ ক্যানেলের যে কর্তৃত্ব আছে তাদের হাতে থাকবে? স্বাভাবিকভাবেই থাকবে না। তাহলে এই জন্য তাদের কি প্রয়োজন? এই ইজিপ্টকে দখল করা। ইজিপ্টকে এই জন্য তারা দখল করছিল যেন তাদের এই যে রুট আছে, ট্রেড রুট আছে, সেই ট্রেড রুটটা ভারতবর্ষের সাথে বজায় রাখে। নতুবা তাদের কিন্তু অনেক বিশাল রাস্তা ঘুরে যেতে হতো, যেটা তাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য ইজিপ্টকে দখল করা হয়েছিল। অর্থাৎ এই যে মিলিটারির যে চিন্তা ভাবনা ছিল যে তারা ট্রেড রুটের জন্য সমুদ্র বন্দর লাগবে, এই রিজনটা ছিল। এখন আসি আমরা হিউম্যানিটারিয়ান বা রিলিজিয়াস গোলস অংশে। অনেক ওয়েস্টার্ন এরকম মনে করতো যে তারা হলো হোয়াইট, তারা সিভিলাইজড, তারা সভ্য, এবং যারা নন হোয়াইট তারা সিভিলাইজড না, তারা অসভ্য জাতি। তো হোয়াইটদের দায়িত্ব হলো এই অসভ্য জাতি বা নন হোয়াইটদেরকে সিভিলাইজড করা তাদের ব্লেসিংসের মাধ্যমে। ব্লেসিংস বলতে তারা বুঝাতো এরকম যে বিভিন্ন মেডিসিন, রুলস, জাস্টিস, ল, তারপর হতে পারে খ্রিস্টানিটি, এরকম বিষয়গুলোর মাধ্যমে তাদেরকে সিভিলাইজড করতে হবে। 1999 সালে রেডিয়ার্ড কিপলিং নামে একজন একটা বিখ্যাত কবিতা দ্য হোয়াইট ম্যানস বার্ডেনে এই কথাগুলো বলেছেন। তিনি বিশ্বাস করতেন যে আমেরিকা এবং ইউরোপ যেই সকল ঔপনিবেশবাদ করতেছে এইটা হলো তাদের যে সভ্যতা পৌঁছে দেওয়ার মিশন বা সিভিলাইজিং মিশন। এই বিষয়টা একটা অজুহাতের মতো আসলে, কিন্তু আমরা এই অজুহাতটা কিসের? তারা কিন্তু অলরেডি দেখতেছে যে তাদের প্রয়োজন হলো কলোনি। আর কলোনি কেন প্রয়োজন তারা আমরা ইকোনমিক রিজনে দেখে আসছি। ঠিক আছে, এই যে বিষয়টা আছে এটাকে জাস্টিফাই করার জন্য তারা এই সকল অজুহাত দেওয়া শুরু করলো যে হোয়াইটদের বার্ডেন এরকম যে তোমরা নন হোয়াইট, তোমাদেরকে আমরা সিভিলাইজ করব, তোমাদেরকে আমরা সভ্য করব, তোমাদেরকে সিভিলাইজিং মিশনের মাধ্যমে সভ্য করে দিব। এইরকম অজুহাত দিয়ে তারা আসলে কিন্তু তাদের মেইন রিজন ছিল ইকোনমিক রিজনই। এইগুলা মানুষদেরকে দেখায় বা এই মানুষদেরকে বলে জাস্টিফাই করতো তাদের এই এক্সপ্লয়টেশন বা ঔপনিবেশবাদকে। আর রিলিজিয়াস কোর্সটা হলো যে খ্রিস্টান মিশনারিসরা আছে তারা ভাবতো এই যে আফ্রিকা, এশিয়া, এই সকল দেশের মধ্যে তো খ্রিস্টানিটি কম ছিল, তো এইগুলাতে আমরা গিয়ে খ্রিস্টানিটি প্রচার করতে পারি। তো তাদের উদ্দেশ্যটা ছিল এরকম। তো এইটাই হলো হিউম্যানিটারিয়ান বা রিলিজিয়াস গোলস। এখন আমরা দেখব সোশ্যাল ডারউইনিজম। 1859 সালে চার্লস ডারউইন একটা বায়োলজিক্যাল থিওরি দেয় তার বই অন দ্য অরিজিন অফ স্পিসিসে। সেটা ছিল এরকম যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তিনি কোনোভাবেই কোনো সোশ্যাল সিস্টেমকে প্রমোট করার জন্য এই কথা বলেন নাই, তিনি শুধুমাত্র বায়োলজিক্যাল অ্যাসপেক্ট থেকে এই কথাগুলো বলেছেন। কিন্তু কিছু ইউরোপিয়ান এবং যেই উপনিবেশবাদ সৃষ্টি করতে চায় যারা, তারা এই বিষয়টাকে একটু টুইস্ট করে ফেললো। টুইস্ট করে এরকম বলল যে
কিছু মানুষ আছে যারা ফিট, যারা অ্যাডভান্সড, এবং কিছু মানুষ আছে যারা ফিট না, যারা অ্যাডভান্সড না। অর্থাৎ তারাই বেঁচে থাকবে শুধুমাত্র যারা ফিট এবং অ্যাডভান্সড। এই বিষয়গুলো বলে তারা ঔপনিবেশবাদকে বা এই এক্সপ্লয়টেশনকে জাস্টিফাই করতেছে। আরও একবার জাস্টিফিকেশন, ডারউইনিজমের একটা বায়োলজিক্যাল থিওরিকে তারা নিজেদের স্বার্থে টুইস্ট করে অন্যদিকে নিয়ে গেছে এবং বলছে যারা ফিট তারাই শুধুমাত্র বেঁচে থাকবে, আর যারা ফিট না তাদের উচিত হবে তাদের আন্ডারে গিয়ে এক্সপ্লয়টেশনের শিকার হওয়া। আশা করি বুঝতে পারছি বিষয়টা, যে তারা কি ধরনের বিষয়গুলা চিন্তা করতো। এই শুধুমাত্র তাদের যে ইকোনমিক রিজন স্যাটিসফাই করার জন্য সোশ্যাল ডারউইনিজমের একটা থিম নিয়ে আসলো সামনে। এখন আমরা দেখব ওয়েস্টার্ন টেকনোলজি। এইখানে তারা কিছুটা অবশ্য পজিটিভ দিক রাখছে, যেরকম তারা বিভিন্ন ধরনের যে বোট আছে, তারপর টেলিগ্রাফ আছে, এর মাধ্যমে কিন্তু তারা মোবিলিটি করতে পারত। অথবা তারা যে উপনিবেশে আছে সেখানে যদি কোনো থ্রেট আসতো, সেই থ্রেটগুলো তারা মোকাবেলা করতে পারতো এই যে বিভিন্ন ওয়েস্টার্ন টেকনোলজির মাধ্যমে। এই টেকনোলজিগুলো তারা কলোনিতেও নিয়ে গেছে, তো কলোনি হয়তো কিছুটা অংশে সেটা উন্নত করছে, কিন্তু উন্নত করার রিজন কিন্তু এটা ছিল না যে তাদের ইন্টেনশন ছিল উন্নত করার। তার ইন্টেনশন ছিল সেইখানে যেহেতু তারা আছে, তাহলে তো তাদের একটা পরিবেশ থাকা উচিত যেখানে তাদের থাকার মতন পরিবেশ থাকতে হবে। তো এই জন্য আসলে তাদের রিজন ছিল ওয়েস্টার্ন টেকনোলজি ব্যবহার করে সামান্য যে উন্নতগুলা বা এই ইমপ্রুভমেন্টগুলো করছে সেগুলো করার। ওকে, তো লাস্টলি আরেকটা রিজন যেটা তাদের সাইকোলজিক্যাল হয়তো বা, সেটা হলো গ্রেটনেস এবং স্ট্যাটাসের সিম্বল হলো কলোনি। অর্থাৎ যার বেশি কলোনি আছে, যার কলোনির পজিশন সবচেয়ে ভালো, তারা অত্যাধিক গ্রেট, তাদের একটা স্ট্যাটাস সিম্বলের মতন কাজ করতো এই কলোনি। তো এই সকল রিজনই হলো আসলে ইম্পেরিয়ালিজম বা কলোনিয়ালিজমের পিছনের আছে। অর্থাৎ এখানে যদি আমরা এই বাকিগুলো আছে, এই বাকিগুলার থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ইকোনমিক রিজন, এটা কিন্তু বুঝতে আমাদের কোনো অপেক্ষায় রাখে না। কারণ ইকোনমিক রিজনটাই হলো তাদের মূল কারণ ছিল এই সকল বাইরে বের হওয়ার। নিজেদের দেশে তো অতিরিক্ত পণ্য বিক্রি করতে পারতেছে না, এখন বাইরে গিয়ে কোথাও তো বিক্রি করতে হবে। এখন বাইরে গেলেই তো তারা বিক্রি করতে পারবে না, সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। ডিরেক্টলি তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেছে, আর ডিরেক্টলি যেহেতু করতেছে এই জন্য এই জিনিসটাকে কলোনিয়ালিজম বলতেছে, যা আমরা এই যে ইন্ট্রোডাকশন সেকশন আছে সেখানেই দেখে আসছিলাম, যে ডিরেক্টলি যদি কোথাও গিয়ে অ্যাকুইজিশন করে তাহলে সেটা হয়ে যাবে কলোনিয়ালিজম। এই ছিল রিজন সেকশন। এখন আমরা যাব কলোনিয়ালিজমের কনসিকুয়েন্সেস পার্ট। আজকের এই ভিডিওর সর্বশেষ পার্ট, ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজমের কনসিকুয়েন্সেস। আমরা কিছু প্রথমে পজিটিভ দিক দেখব এবং তারপর কিছু নেগেটিভ দিক দেখব। পজিটিভ দিকের মধ্যে আছে তারা কিছু টেকনোলজি এবং মেডিসিনের পরিচয় করায় আমাদের সাথে, যেরকম কিছু ভ্যাকসিনেশন হতে পারে, কিছু স্যানিটারি বিষয়াদি থাকতে পারে। এই সকল মেডিসিন ব্যবহার করে আমাদের যেই কলোনি ছিল সেই কলোনির মানুষজনের কিছু লাইফ সেভ হয় এবং লাইফের এক্সপেক্টেন্সি বৃদ্ধি পায়। এবং সাথে সাথে কিছু টেকনোলজি হতে পারে, বিদ্যুৎ বা এই ধরনের বিষয়াদি তারা আমাদের সাথে পরিচয় করায়, যার মাধ্যমে হয়তো আমরা কিছুটা উন্নত হয়েছিলাম। কিন্তু এর পেছনেও রিজন ছিল কিন্তু তাদের যেই বসবাসের লিভিং স্ট্যান্ডার্ড সেটা বৃদ্ধি করা। তারপরের যে পজিটিভ দিকটা আছে সেটা হলো গ্লোবাল ইকোনমির এস্টাবলিশমেন্ট তারা করে দিছিল। যেরকম যেই ফুডস এবং যেই সকল র মেটেরিয়ালস আছে বা মানি, এগুলো ট্রান্সফার হইতে থাকে পুরা বিশ্ব জুড়ে। এটা কিন্তু তারা নিজেদের স্বার্থেই করেছিল, কারণ তারা যেহেতু কলোনিতে তাদের বিভিন্ন র মেটেরিয়াল ট্রান্সফার করা প্রয়োজন পড়ে, এই জন্যই তারা করেছিল, এই না যে তারা ওয়ার্ল্ডের উন্নতি করতে চাচ্ছিল। এটাও একটা পজিটিভ আকারে আমাদের আসলে ওয়ার্ল্ডে একটা ইম্প্যাক্ট রাখে। এখন আমরা দেখব আসলে কিছু নেগেটিভ দিক, যেটা আসলে আমরা সবচেয়ে বেশি প্রভাবিত করে আমাদেরকে। এখন নেগেটিভ দিকের মধ্যে প্রথমে আছে যেই কলোনি করেছিল সেই কলোনির মধ্যে দুর্দশার সৃষ্টি হয়। তো দুর্দশা কিভাবে ঘটে? প্রথমত আমরা যেই রিজন সেকশনে দেখছিলাম যে ইকোনমিক রিজন, সেখানে দেখেছিলাম যে তারা কলোনিতে বিভিন্ন পণ্য বিক্রি করতে যায়, তাই না? তো দুর্দশা সৃষ্টি হয় কিভাবে? এখন তারা কি জন্য কলোনিতে গিয়েছিল? যে তাদের হাতে কিছু অতিরিক্ত পণ্য আছে, সেই পণ্যগুলো মূলত সেই কলোনিতে গিয়ে বিক্রি করতে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই পণ্যটাই যদি কলোনিতে অন্য কেউ তৈরি করে বা পূর্বে থেকে তৈরি হয়ে আসে, তারা কি চাইবে যে এই পণ্যটা
আরেকবার কেউ তৈরি করুক বা অন্য কেউ তৈরি করুক, তারা কিন্তু এটা চাইবে না। তাহলে তো তারা আর বিষয়টা বিক্রি করে লাভ করতে পারতেছে না, তাই না? অর্থাৎ তারা সেখানে এই ধরনের রিলেটেড ইন্ডাস্ট্রিজ বা বড় বড় কলকারখানা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়, যেন হতে না পারে সেই জন্য বাধ্য করে লোকজনকে। এবং তারপরে এই যে লোকজন আছে তারা এখন তাহলে কি করবে? তাদেরকে বাধ্য করে তোমরা খাদ্যদ্রব্য তৈরি করো, তোমরা র মেটেরিয়াল বা কাঁচামাল তৈরি করো। এই র মেটেরিয়াল বা কাঁচামাল তৈরি করতে গিয়ে একদিকে লোকাল যে পণ্য ছিল, লোকাল যে পণ্য বা ক্রাফটের ব্যবসা কলোনিতে বিরাজমান ছিল, সেই পণ্যগুলার বিকল্প পণ্য তারা ইন্ট্রোডিউস করে। এবং এইখানকার যেই পণ্য বিক্রি করে যে কলোনির মানুষরা একটু লাভবান হইতো বা তাদের দিন যাপন করত, তাদেরকে তারা গরিব করে দেয়। অর্থাৎ একটা অংশ গরিব হয়ে যেতে থাকে কলোনিতে। এবং সাথে সাথে আরও একটা কাজ করতে থাকে, তারা যে কলোনির ন্যাচারাল রিসোর্সেসগুলো ছিল, সেই ন্যাচারাল রিসোর্সেসগুলো তারা মাদার কান্ট্রিতে ট্রান্সফার করতে থাকে। এবং এইভাবে দুই দিকেই তারা কলোনির যে মানুষরা ছিল তাদেরকে একটা শোষণের মধ্য দিয়ে যায়। অর্থাৎ সার্বিকভাবে যে কলোনির লিভিং স্ট্যান্ডার্ড ছিল সেটা নিচে নামতে থাকে, অর্থাৎ কলোনিতে একটা দুর্দশার সৃষ্টি হয়। এখন আমরা দেখব কালচারাল হেজিমনি। অর্থাৎ 1900 শতকের দিকে যে ইউরোপিয়ানরা ছিল তারা মোটামুটি একটা পৃথিবীর অংশ দখল করে নেয়। এই যে দখল তারা করে নিল, এখন তারা ভাবতে থাকে যে তাদের যে কালচার এটাই সবচেয়ে বেশি সমৃদ্ধ, তাদের মতো কালচার আর পৃথিবীতে কারণ নেই। তাই তারা কি করে এই ওয়েস্টার্ন কালচার বা ইউরোপিয়ান যে কালচার আছে এটা সবার মধ্যে ছড়াই দিতে চায়। এবং যেখানে কলোনি আছে সেইখানে তারা বাধ্য করে যে তোমরা আমাদের এই কালচারটা অ্যাডাপ্ট করে নাও, তোমাদের যে কালচার আছে সেটা রিইভালুয়েশন করো এবং নতুন করে আমাদের কালচারের সাথে মিক্সড করো। এইটাই হলো আসলে কালচারাল হেজিমনি। তারপরে এক্সপ্লয়টেশন বা শোষণ, এটা নিয়ে তো নতুন করে বলার কিছু না, এটা আমরা সবাই জানি যে কি পরিমাণ শোষণ আমরা আমরা বিভিন্ন মুভি, বিভিন্ন বইতে আমরা পড়ার মাধ্যমে জানতে পারলাম। তারপর আসি পলিটিক্যাল কিছু প্রবলেম ক্রিয়েশন। পলিটিক্যাল প্রবলেম বলতে তারা যেখানে কলোনি করতো সেখানে স্বাভাবিকভাবেই কিছু রাইভাল গ্রুপ থাকতো, রাইভাল কিছু পলিটিক্যাল গ্রুপ থাকতো। এই পলিটিক্যাল গ্রুপগুলোকে তারা ডিসরাপ্ট করে দিত এবং সেখানে একটা লোকাল গভর্নমেন্ট স্থাপন করে দিত এবং এই গভর্নমেন্টের আন্ডারে সকল রাইভাল পলিটিক্যাল গ্রুপগুলোকে নিয়ে আসতো। এবং গভর্নমেন্ট কি করতো? গভর্নমেন্ট একটা রুল রেগুলেশন সেট করে এইগুলাকে কন্ট্রোল করার চেষ্টা করতো। এবং স্বাভাবিকভাবেই যেহেতু রাইভাল গ্রুপগুলা একসাথে থাকতে পারবে না, তাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হইতো। এই যে সমস্যাগুলো সৃষ্টি হয়, যেরকম উদাহরণ ছিল নাইজেরিয়া এবং রুয়ান্ডাতে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়। এবং যখন ইম্পেরিয়ালিজম শেষ হয়ে যায় 20 শতকের শেষ দিকে যে সকল লোকাল এথনিক কনফ্লিক্টগুলো হয়েছিল, এইগুলা যদি একদম রুট কজ আমরা খুঁজতে যাই তাহলে দেখা যাবে ইম্পেরিয়ালিজমের সময় যে এই পলিসিসগুলো ছিল সেই পলিসিসগুলো এই সকল কারণ। ঠিক আছে? তো এইভাবে পলিটিক্যাল একটা প্রবলেমের সৃষ্টি করে দেয় ইম্পেরিয়ালিজম। ওকে, ডান। এখন আসি আমাদের সবচেয়ে মূল আকর্ষণ এই ভিডিওর, সেটা হলো ওয়ার্ল্ড ওয়ার I সূত্রপাত এটা কিভাবে হয়। আমরা এই বিষয়টা বুঝতে গেলে যারা ক্যাপিটালিজমের ভিডিওটা দেখছেন এবং আজকে এখন পর্যন্ত ভালো রকম ভাবে বিষয়গুলো ধরতে পারছেন, তারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। ক্যাপিটালিস্ট সমাজ থেকে একটু শুরু করি। সেখানে স্বাভাবিকভাবেই কি ছিল, কিছু পণ্য উৎপাদন হইতো। যেই রিজন ছিল, প্রথমত একদল হইতো রেজাল্ট ছিল, একদল হইতো অনেক ধনী, একদল হইতো একটু গরিব। তারপর অতিরিক্ত পণ্য তৈরি হইতো এবং এই পণ্যগুলা বিক্রির জন্য কলোনির প্রয়োজন পড়ে। এখন এই যে কলোনি প্রয়োজনীয়তা, এটা কি শুধু একটা দেশের ছিল? এরকম না। ক্যাপিটালিস্ট দেশ যে কয়টা ছিল সবারই এরকম কলোনির প্রয়োজনীয়তা দেখা দেয়। স্বাভাবিকভাবেই তাদের নিজস্ব অস্তিত্ব রক্ষার জন্য কলোনি তাদের প্রয়োজন হয়। ঠিক আছে? এখন মনে করি একটা কলোনি আছে, এখন এই যে একটা দেশ আছে, এটাকে কলোনি বানানোর জন্য কয়েকটা দেশ যদি আসে তাহলে কি হবে? তাদের মধ্যে একটা কারাকারি লাগা যাবে না? এই কারাকারি লাগা অর্থাৎ এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়া, এই একটা হস্টাইল সিচুয়েশন ক্রিয়েট হওয়া, এই হস্টাইল সিচুয়েশনটা আলটিমেটলি রূপদান করে ওয়ার্ল্ড ওয়ার I। যদি আমরা এক্সাম্পল দেখি, আমাদের যে সুদান দেশটা আছে, এই সুদান দেশকে নিয়ে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে রাইভালরি ছিল। আবার যে মরক্কো আছে সেখানে ফ্রান্স এবং জার্মানি নিয়ে তার মধ্যে একটা রাইভালরি ছিল মরক্কোকে নিয়ে। তারপর আবার অটোম্যান সাম্রাজ্য ছিল, আমরা জানি এই অটোম্যান সাম্রাজ্যকে নিয়েও রাইভালরি ছিল।
এই যে আমাদের কলোনি স্থাপন করার জন্য যে রাইভালরিগুলো ছিল ক্যাপিটালিস্ট দেশগুলোর মধ্যে, এই রাইভালরি থেকেই একটা সময় হস্টাইল সিচুয়েশন ক্রিয়েট হয় তাদের মধ্যে, এবং যার রূপদান হয় আমাদের ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের যদি আমরা একদম রুট কজ খুঁজতে যাই, আমরা কি পাই? প্রথমে ক্যাপিটালিস্ট সমাজ, সেই ক্যাপিটালিস্ট সমাজ থেকে অতিরিক্ত পণ্য উৎপাদন হওয়া, অতিরিক্ত পণ্য বিক্রি করার জন্য প্রয়োজন কলোনি। এই কলোনি প্রয়োজন অনেকগুলা ক্যাপিটালিস্ট দেশের। এই একটা জিনিসের যখন অনেকগুলা যে দেশের প্রয়োজন হয়, তখন এটা নিয়ে কারাকারির সৃষ্টি হয়। আর কারাকারি তো বাচ্চাদের মতো কারাকারি না, সেখানে হয়ে যায় যুদ্ধের মতো কারাকারি, এবং সেই কারাকারি একদম বা থেকে একটা হস্টাইল সিচুয়েশন তৈরি হয়। এই হস্টাইল সিচুয়েশনের আলটিমেট রূপেই হলো আমাদের ওয়ার্ল্ড ওয়ার ওয়ান বা যুদ্ধ। তো এই ছিল আমাদের এই কনসিকুয়েন্সেস। এই পর্যন্ত যারা দেখছেন তারা আশা করি খুব ভালোভাবে ক্লিয়ার হইতে পারছেন যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান বা বিভিন্ন যুদ্ধ কেন হয়েছিল বা রুট কজটা কি আসলে। এই ভিডিওর যদি একটা টোটাল কনক্লুশন আমরা দাঁড় করাই, তাহলে সেটা দাঁড়ায় 19 শতকের মাঝখান থেকে 20 শতক পর্যন্ত আমরা কলোনিয়ালিজম, ইম্পেরিয়ালিজমের একটা বিশাল প্রভাব দেখতে পাই। অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিগুলা তাদের অতিরিক্ত পণ্য বিক্রি করার জন্য কলোনির খুঁজে বের হয়, যেটা আগেই হয়েছিল। সেই কলোনি নিয়ে তাদের মধ্যে একটা কারাকারের সৃষ্টি হয় এবং একটা হস্টাইল সিচুয়েশন ক্রিয়েট হয়, যার আলটিমেট রেজাল্ট হলো ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। এবং 1918 সালে যদিও ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শেষ হয়ে যায়, কিন্তু তারপরেও ইম্পেরিয়ালিজম বা কলোনিয়ালিজম কিন্তু শেষ হয়ে যায় না, বরং এই ক্যাপিটালিস্ট সমাজ, ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজম এগুলাকে রক্ষা করার জন্য তৈরি হয় নতুন এক আইডিওলজি, যার নাম ফ্যাসিজম। বর্তমানে ফ্যাসিজম বাংলাদেশে একটা বাজওয়ার্ড। তো ফ্যাসিজম সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে পরবর্তী এই ভিডিওটা দেখতে পারেন, যেটা লিঙ্ক আশেপাশে আপনি কোথাও পেয়ে যাবেন। ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো এক ভিডিওতে।